আজ আমরা করব উজেনেসিস। উজেনেসিস কি না, যে পদ্ধতিতে ডিম্বাশয়ের মধ্যে আদি স্ত্রী জনন মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে বলা হয় উজেনেসিস। তোমরা এর আগে স্পারমাটোজেনেসিস পড়েছ, সেখানে দেখেছো স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হচ্ছে শুক্রাশয়ের মধ্যে এবং সেটা শুরু হয় পুরুষের দেহে বয়ঃসন্ধিকালে এবং আজীবন চলতে থাকে। স্ত্রী দেহে উজেনেসিস প্রক্রিয়াটা একটু অন্যরকম। উজেনেসিস শুরু হয়ে যায় ভ্রূণ অবস্থাতে, যখন মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকে তখনই উজেনেসিস প্রক্রিয়া শুরু হয়। তারপর কিছুটা স্টেজ অবধি হওয়ার পর ওটা থেমে থাকে। এরপর বয়ঃসন্ধিকালে তারপর থেকে প্রক্রিয়াটা আবার শুরু হয় এবং স্ত্রীলোকের 45 থেকে 50 বছর পর্যন্ত এটা চলতে থাকে। মোটামুটি 50 বছরের পর উজেনেসিস আর হয় না, অর্থাৎ তখন ডিম্বাণু উৎপন্ন হয় না। তাহলে উজেনেসিস আমরা বুঝতে পারলাম কি না, এটা ভ্রূণ অবস্থাতে শুরু হচ্ছে, বেশ দীর্ঘ একটা প্রসেস। তাহলে দেখে নি ভ্রূণ অবস্থায় কতটা হচ্ছে। মনে করো এটা একটা ডিম্বাশয়। তোমরা ডিম্বাশয়ের গঠন আগে পড়েছো, আমার আগের ক্লাসেই ডিম্বাশয়ের গঠন সম্পর্কে আমি বলেছি। তো সেখানে দেখিয়েছিলাম ডিম্বাশয়ের একেবারে বাইরের দিকে একটা ঘনকাকার কোষের স্তর থাকে, তাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। এই স্তরটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়ামের কিছু কোষ আকার আয়তনে বৃদ্ধি পায়। কি হয়, ভ্রূণ অবস্থায় মায়ের পেটে থাকাকালীনই জার্মিনাল এপিথেলিয়ামের কিছু কোষ আকার আয়তনে একটু বড় হয়ে যায়। মনে করো এইখানে একটু বড় আকার নিল, এখানে হয়তো নিল, এরকম কিছু কিছু কোষ আকারে বড় হয়ে যাচ্ছে। এরপর এই কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজন করবে। এই কোষগুলোকে বলা হয় আদি স্ত্রী জনন কোষ বা প্রাইমর্ডিয়াল ফিমেল জার্ম সেল। তাহলে এই কোষগুলো হলো আদি স্ত্রী জনন কোষ। এরপর এরা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে যে কোষগুলো তৈরি করবে তারা হচ্ছে এরা ওগোনিয়া। তাহলে উগোনিয়া তৈরি হলো। এবার এই উগোনিয়া জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হওয়ার পর এরা এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে স্ট্রোমার মধ্যে আঙুলের মতো প্রবর্ধক আকারে ঝুলে থাকবে, খানিকটা এইরকম। স্ট্রোমার মধ্যে উগোনিয়াম তৈরি হবে আর স্ট্রোমার মধ্যে এরা আঙুলের মতো ঝুলে থাকবে। একে বলা হয় ফ্লুজারের এক টিউব।
এরপর এই ফ্লুজারের এগ টিউব পরিবর্তিত হয়ে যায় একটা রাউন্ড মাসে, মানে গোল কোষপুঞ্জে রূপান্তরিত হয়। এরকম একে বলা হচ্ছে, তার মানে এটা কোথা থেকে এলো? ফ্লুজারের এগ টিউবেরই রূপান্তর, রাউন্ড মাসে পরিণত হয়ে গেল। একে বলছে এগ নেস্ট। এবার এই এগ নেস্টের একটা কোষ বৃদ্ধি পেয়ে পরিণত হবে প্রাইমারি উসাইটে। তাহলে একটা কোষ এর মধ্যে বড় হয়ে হলো প্রাইমারি উসাইট, আর এগ নেস্টের বাকি কোষ ওর চারপাশে ফলিকুলার এপিথেলিয়াম তৈরি করবে। এরকম ফলিকুলার এপিথেলিয়াম তৈরি করলো। এটা আমাদের কি? আমার আগের ক্লাসে পড়েছো, মাঝখানে প্রাইমারি উসাইট, প্রাইমারি উসাইট, আর ধারে ধারে যে কোষগুলো সেটা হচ্ছে ফলিকুলার এপিথেলিয়ামের কোষ। যে আবরণটা তৈরি হয়েছে তার নাম ফলিকুলার এপিথেলিয়াম। তাহলে এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে আদি ডিম্বথলি তৈরি হলো। তাই তো? এইভাবে ভ্রূণ অবস্থায় লক্ষ লক্ষ আদি ডিম্বথলি তৈরি হয় এবং ডিম্বাশয়ের কর্টেক্সের মধ্যে এরা অবস্থান করে। একটা জিনিস মাথায় রাখবে, আদি ডিম্বথলির মধ্যে এই যে প্রাইমারি উসাইট থাকে, ও মিওসিস প্রক্রিয়ায় ডিভিশনটা শুরু করে দেয়। তোমরা মিওসিস পড়েছো ক্লাস 11-এ, সেখানে দেখেছো মিওসিস 1, মিওসিস 2, মিওসিস 1-এর মধ্যে প্রোফেজ 1, প্রোফেজ 1-এ যে উপদশাগুলো ছিল লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই মিওসিস 1-এর প্রোফেজ 1-এর ডিপ্লোটিন স্টেজ পর্যন্ত এর ডেভেলপমেন্ট, মানে কার না প্রাইমারি উসাইটের ডেভেলপমেন্ট খানিকটা আগিয়ে থাকে ডিপ্লোটিন স্টেজ অবধি। তার মানে প্রাইমারি উসাইট কোন স্টেজে আছে? এ আছে মিওসিস 1-এর প্রোফেজ 1-এর ডিপ্লোটিন স্টেজে। এই দশায় অ্যারেস্ট হয়ে থাকে, এরপর আর ডেভেলপমেন্ট হবে না। এই অবস্থাতেই শিশুকন্যার জন্ম হয়, মানে শুধু ডিম্বাশয়ের মধ্যে আদি ডিম্বথলি, আদি ডিম্বথলির মধ্যে সকল প্রাইমারি উসাইট এই স্টেজে অ্যারেস্ট হয়ে, মিওসিস 1-এর প্রোফেজ 1-এর ডিপ্লোটিন এই স্টেজে অ্যারেস্ট অবস্থায় এই পর্যন্ত উজেনেসিস হয়ে থেমে থাকে দীর্ঘ 12-13 বৎসর। বয়ঃসন্ধিকালে আবার শুরু হয়। ভ্রূণ অবস্থায় এই পর্যন্তই হয়, এরপর আর সিগন্যাল মেলে না বাকি প্রসেসটা এগোবার জন্য। বয়ঃসন্ধিকালে পুনরায় সেই সিগন্যাল মেলে, মেনলি হরমোন, ফলিকেল স্টিমুলেটিং হরমোন, তার প্রভাবে বয়ঃসন্ধিকালে আবার এই আদি ডিম্বথলি থেকে প্রতি মাসে যে কোনো একদিকের ডিম্বাশয়ের আদি ডিম্বথলিগুলোর মধ্যে 12-13টা ডিম্বথলি উজেনেসিস স্টার্ট করবে, মানে ডিম্বাণু উৎপন্ন প্রক্রিয়া শুরু হবে। 12-13টার মধ্যে একটা আদি ডিম্বথলি পরিণত হবে, আমি আগের ক্লাসে দেখিয়েছি ডিম্বাশয়ের অন্তর্গঠন পড়াতে গিয়ে। একটা ম্যাচিওর হবে, আদি ডিম্বথলি থেকে প্রাইমারি
ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল হয়ে একটা পরিণত ডিম্বথলি তৈরি করবে এবং সেই পরিণত ডিম্বথলির মধ্যে কি থাকবে, এই প্রাইমারি উসাইট মিওসিস ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করবে। ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করার ফলে ও পরিণত হয়ে যাবে সেকেন্ডারি উসাইটে। ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হলে একটা বড় কোষ তৈরি হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। আর একটা ছোট্ট কোষ তৈরি হয়, সে হচ্ছে ফার্স্ট পোলার বডি। ঠিক আছে, তাহলে দেখো ভ্রূণ অবস্থায় আমার কতটা হলো, এখান থেকে এই স্টেজ অবধি ভ্রূণ অবস্থায় এই দশাটা বারবার সংখ্যা বৃদ্ধি ঘটছে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন দশা বা সংখ্যা বৃদ্ধির দশা। এটা সংখ্যা বৃদ্ধির দশা। এরপর এগ নেস্ট থেকে একটা কোষ বৃদ্ধি পেয়ে প্রাইমারি উসাইট তৈরি করলো, এই দশাটা বৃদ্ধি দশা। এরপর এই পর্যন্ত আমার ভ্রূণ অবস্থায় হয়ে রইল। এরপর বয়ঃসন্ধিকালে বাকিটা কি হলো না, প্রাইমারি উসাইট তার ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করলো ডিম্বাশয়ের মধ্যে। এবার ডিম্বাশয় থেকে তোমরা দেখেছিলে ওভিউলেশন প্রক্রিয়ায় সেকেন্ডারি উসাইট বেরিয়ে এলো। সেকেন্ডারি উসাইট বেরিয়ে এলো। এই সেকেন্ডারি উসাইট ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে অপেক্ষা করবে ফার্টিলাইজেশনের জন্য। যদি ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ শুক্রাণুর সংস্পর্শে এ সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট করবে। শুক্রাণুর উপস্থিতিতে সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট করবে এবং তখন ও তৈরি করবে ওভাম, অর্থাৎ একটা ডিম্বাণু। তখন ওজেনেসিস প্রক্রিয়া কমপ্লিট হবে। আর যদি নিষেক না হয়, তাহলে এই সেকেন্ডারি উসাইট কয়েকদিন পর ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার মধ্যে নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে ওজেনেসিস প্রক্রিয়া ইনকমপ্লিট রইল। কতটা অবধি হলো? ফার্স্ট মিওটিক ডিভিশন পর্যন্ত। পরিণত ডিম্বাণু কিন্তু তৈরি হলো না। একমাত্র নিষেক হলেই পরিণত ডিম্বাণু তৈরি হবে, তার মানে ওজেনেসিস প্রক্রিয়া কমপ্লিট হবে। তা না হলে ওজেনেসিস প্রক্রিয়া নিষেক ছাড়া কমপ্লিটও হয় না। এবার একটু ছকে স্টেজগুলো দেখে নিই। ওজেনেসিস প্রক্রিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সংখ্যা বৃদ্ধি। সংখ্যা বৃদ্ধি দশা। এক নম্বর মাল্টিপ্লিকেশন স্টেজ। এই ক্ষেত্রে কি হয়, আমরা দেখলাম আদি স্ত্রী জনন কোষ থেকে, এটা মনে করো
আদি স্ত্রী জনন কোষ। মানে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। এ কিন্তু ডিপ্লয়েড, অর্থাৎ এর মধ্যে 44টা অটোজোম এবং দুটো সেক্স ক্রোমোজোম, মেয়েদের ক্ষেত্রে দুটোই এক্স। ঠিক আছে। বর্তমান বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করবে। এইভাবে কি হলো, এখানটা মাইটোসিস। ঠিক আছে। হওয়ার পর তৈরি হলো উগোনিয়া। উগোনিয়াও ডিপ্লয়েড, অর্থাৎ 44টা অটোজোম, দুটো সেক্স ক্রোমোজোম। এর পরের স্টেজটা হচ্ছে বৃদ্ধি দশা। এই দশাটা ভ্রূণ অবস্থায় হচ্ছে। জার্মিনাল এপিথেলিয়ামের কিছু কোষ স্পেশাল টাইপের হয়ে গেল, আদি স্ত্রী জনন কোষ। তারা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি করলো উগোনিয়া। উগোনিয়া এবার জার্মিনাল এপিথেলিয়াম থেকে স্ট্রোমার মধ্যে ফ্লুজারের একটিউব লাইক স্ট্রাকচার তৈরি করে স্ট্রোমার মধ্যে ঢুকবে। সেখান থেকে তৈরি হবে একটা রাউন্ড মাস, যেটাকে এগ নেস্ট বলছিলাম। এগ নেস্টের মধ্যে একটা কোষ বৃদ্ধি পাবে, মানে এবার উগোনিয়া বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে বেশ বড় একটা কোষ তৈরি করবে, যে কোষের নিউক্লিয়াসটা প্রচুর নিউক্লিয় রস সঞ্চয়ের ফলে ফোলা থলির মতো হয়ে যাবে। একে বলা হয়, এই নিউক্লিয়াসটাকে বলা হয় জার্মিনাল ভেসিকেল। ঠিক আছে। এটাও কিন্তু 2n ডিপ্লয়েড। কোষের সাইটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধি পাবে। কোষটা প্রায় বৃদ্ধি মানে 200 গুণ বড় হয়। ঠিক আছে। কোষটা 200 গুণ বড় হয় উগোনিয়ার থেকে। তো সাইটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধি পাবে। সমস্ত রকম প্রয়োজনীয় কোষ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের সংখ্যা বাড়বে। গলগি বডি আরো আকারে বড় হবে। এছাড়া প্রচুর পরিমাণে আরএনএ তৈরি হবে। এই কোষটাকে বলা হচ্ছে প্রাইমারি oocyte। এবার এই বৃদ্ধি দশার পরের স্টেজ হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা বা মিওটিক দশা। কি হয়, প্রাইমারি oocyte বিভাজিত হবে। ফার্স্ট মিওটিক ডিভিশন। ঘটবে। এবার দুটো কোষ তৈরি হবে, একটা খুব বড় আর একটা খুব ছোট্ট। এই বড় কোষটা হচ্ছে সেকেন্ডারি oocyte। এ কিন্তু হ্যাপ্লয়েড, অর্থাৎ এর মধ্যে 22টা অটোজোম
আর একটা সেক্স ক্রোমোজোম এসছে। প্রাইমারি ওসাইটের ম্যাক্সিমাম সাইটোপ্লাজমটাই চলে এসছে কিন্তু সেকেন্ডারি ওসাইটের মধ্যে। আর একটা ছোট কোষ যেটা তৈরি হয়েছে, এটার মধ্যে সাইটোপ্লাজম যত সামান্য গেছে, এটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। হ্যাপ্লয়েড ফার্স্ট পোলার বডি যদি বেঁচে থাকে তাহলে সেকেন্ড মিওটিক ডিভিশনে আবার দুটো পোলার বডি তৈরি করে, পরবর্তীকালে ওরা নষ্টই হয়ে যায়, অথবা ফার্স্ট পোলার বডি এই কন্ডিশনেই নষ্ট হয়ে যেতে পারে, তখন আর সেকেন্ড মিওটিক ডিভিশন পর্যন্ত যায় না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডারি ওসাইট এত বড়, প্রায় পুরো সাইটোপ্লাজম এখানে চলে এসছে, আর ফার্স্ট পোলার বডি এইটুকু, তাহলে ফার্স্ট মিওটিক ডিভিশনটা এরকম অসম হলো কেন? স্পার্মাটোজেনেসিসে তো এরকম হয়নি। এইখানে একটু বলি, নিষেক যখন পড়বে দেখতে পাবে যে নিষেকের সময় স্পার্মের শুধু নিউক্লিয়াসটাই ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, সাইটোপ্লাজম নিষেকে ব্যবহার হয় না। স্পার্মের সাইটোপ্লাজম নিষেকের পর যে ভ্রূণ তৈরি হবে তার থেকে যে ডেভেলপমেন্ট ঘটবে সেটা পুরোপুরি ডিম্বাণুর ভেতরে যে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমে উপস্থিত বিভিন্ন পদার্থ তার উপর ভিত্তি করে ভ্রূণের বিকাশ ঘটবে। তাহলে শুক্রাণু থেকে সাইটোপ্লাজম পাওয়া যাচ্ছে না, সে আগেই ছেটে ফেলে দিয়েছে বডিটা স্লিম করার জন্য। তাহলে ভ্রূণের বিকাশের জন্য প্রয়োজনীয় সাইটোপ্লাজম রাখতে হবে ডিম্বাণুর মধ্যে। এখন যদি প্রাইমারি ওসাইট থেকে মিওসিস প্রক্রিয়ায় ডিভিশনের মাধ্যমে 4টে সমান মাপের ডিম্বাণু তৈরি হয়, তাহলে তো সাইটোপ্লাজম 4 ভাগে ভাগ হয়ে গেল, প্রত্যেকটা ডিম্বাণুতে অল্প অল্প থাকবে, সেই সাইটোপ্লাজমটা পর্যাপ্ত নয় ভ্রূণের বিকাশের জন্য। তাই এটা অতি প্রয়োজনীয় ভ্রূণের মধ্যে খুব বেশি পরিমাণে সাইটোপ্লাজম রেখে দেওয়া। সেই সুবিধাটা দেওয়ার জন্য মিওটিক ডিভিশনে এরকম অসম সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। এই বিভাজনটার আর একটা কারণ হচ্ছে, কিভাবে হয় এই অসম বিভাজন না, কোষ বিভাজনের সময় স্পিন্ডিল যেখানে তৈরি হবে সেই স্পিন্ডিলের নিরক্ষীয় তল, মনে করো এখানে তৈরি হয়েছে, এটা স্পিন্ডিলের নিরক্ষীয় তল, স্পিন্ডিলের নিরক্ষীয় তল বরাবর সাইটোপ্লাজমের ডিভিশন ঘটে। ফার্স্ট মিওটিক ডিভিশনে এক্ষেত্রে হয় কি, স্পিন্ডিলটা প্রাইমারি ওসাইটের এরকম ধারে তৈরি হয়, ফলে সেই নিরক্ষীয় তল অনুযায়ী কোষটা অসম ভাবে বিভাজিত হয়। একটা দিকে প্রচুর সাইটোপ্লাজম চলে যায়, আর একদিকে প্রায় যায় না, যার জন্য কোষটা অনেক ক্ষেত্রে মারা যায়। তো এরপর এসো সেকেন্ড মিওটিক ডিভিশন। সেকেন্ড মিওটিক ডিভিশনে কি হচ্ছে, এক্ষেত্রেও একই ব্যাপার, সাইটোপ্লাজম বেশি পাঠাবার জন্য একটা বড় কোষ আর একটা ছোট্ট কোষ। এই যে বড় কোষটা, এই হলো আমাদের পরিণত ডিম্বাণু, আর এটা হচ্ছে সেকেন্ড পোলার বডি। আর এরা যদি বেঁচে থাকে এরাও বিভাজন করবে ছোট ছোট আরো পোলার বডি, সেকেন্ড পোলার বডি তৈরি করবে। এই 3টে পোলার বডি পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। এই ডিম্বাণু এ কিন্তু হ্যাপ্লয়েড, তার মানে এর মধ্যে 22টা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম X
বর্তমান। এই পার্টটা তখনই ঘটবে যখন শুক্রাণুর সংস্পর্শে সেকেন্ডারি ওসাইট আসবে। ঠিক আছে, স্পার্ম যখন স্পার্মের সংস্পর্শে আসবে সেকেন্ডারি ওসাইট, তখন এই সেকেন্ড মিওটিক ডিভিশনটা ঘটবে এবং ডিম্বাণু উৎপন্ন হবে। তা না হলে হয় না, এই পর্যন্তই রয়ে যায়। নিষেক না হলে এই পর্যন্তই ওজেনেসিস প্রক্রিয়া এসে স্টপ হয়ে যায়। এবার আমরা দেখে নিই মানুষের একটা পরিণত ডিম্বাণু কেমন দেখতে। মানুষের ডিম্বাণু 0.1 থেকে 0.13 মিলিমিটার মতো ব্যাস, ডিম্বাণুর ব্যাস, এবং এটা গোলাকার এবং দেহের সব থেকে বড় আয়তনে বড় কোষ। মানুষের ডিম্বাণুর বাইরে কোনো সেল থাকে না, মানে ডিমের খোলক থাকে না, যার জন্য একে বলা হয় নন ক্লিডোইক। কি বলে? নন ক্লিডোইক, খোলক থাকে না। আর এর মধ্যে কুসুমও থাকে না, যার জন্য একে বলা হয় আলেসিথাল। ঠিক আছে, আলেসিথাল। কুসুম থাকে না বলে আলেসিথাল, আর বাইরে কোনো খোলক থাকে না বলে নন ক্লিডোইক। মাপটা কি বললাম? ব্যাসটা 0.1 মিলিমিটার থেকে 0.13 মিলিমিটার পর্যন্ত এর ব্যাস হয় এবং গোল আকারের কোষ, বেশ বড়। তো ডিম্বাণুর ভেতরে আগেই বলেছি নিউক্লিয়াসটা বেশ বড়, প্রচুর নিউক্লিয় রস এর মধ্যে আছে, যার জন্য বেশ বড় থলির আকারে। একে এমনিতেই বলা হয় কি? জার্মিনাল ভেসিকেল। অর্থাৎ এটা নিউক্লিয়াস, যার মধ্যে 22টা অটোজোম এবং একটা এক্স ক্রোমোজোম থাকছে। একটা জিনিস মাথায় রাখবে, ওজেনেসিস প্রক্রিয়ায় কিন্তু উগোনিয়াম থেকে একটা ডিম্বাণু তৈরি হলো। যাই হোক, জার্মিনাল ভেসিকেল হলো নিউক্লিয়াস। এরপর এই যে সাইটোপ্লাজম, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে দুভাগে ভাগ করতে পারি। পরিধির দিকে যেটা, সেটা এক্টোপ্লাজম, মানে এই জায়গায় সাইটোপ্লাজমটা পরিধির দিকে এক্টোপ্লাজম, আর ভেতরের দিকটা হচ্ছে এন্ডোপ্লাজম। তো এক্টোপ্লাজমে কিছু মিউকোপলিস্যাকারাইডের দানা থাকে। মিউকোপলিস্যাকারাইড নির্মিত এরকম দানা, এরা গলগি বডি থেকে তৈরি হয়, পুরো এক্টোপ্লাজমে থাকে। এই দানাগুলোকে বলা হয় কি বলে? কর্টিক্যাল গ্র্যানিউলস বা কর্টিক্যাল দানা। এরা কিন্তু ফার্টিলাইজেশনে একটা বড় ভূমিকা নেয়, সেটা পরে দেখতে পাবে। এবার এই যে ডিম্বাণুর বাইরের পর্দাটা, এটা হচ্ছে উলেমা। অনেকে এই উলেমাকে
কোনো কোনো বিজ্ঞানী মনে করেন এটা ভাইটালাইন পর্দা, আবার কোনো কোনো বিজ্ঞানী মনে করেন যে এটা ডিম্বাণুর সাইটোপ্লাজমের পর্দা, উলেমা, কোষ পর্দা। প্রকৃতপক্ষে এটা কোষ পর্দা। এই পর্দার বাইরে একটা স্বচ্ছ জেলি লেয়ার থাকে, গ্লাইকোপ্রোটিন নির্মিত, এরকম। গ্লাইকোপ্রোটিন নির্মিত এরকম একটা স্বচ্ছ জেলি লেয়ার থাকে। এটাকে বলা হয়, কি বলে, জোনা পেলুসিডা। এটা কখন তৈরি হয়েছিল? আমার আগের ক্লাসটা ফলো করবে, তাহলে বুঝতে পারবে কখন তৈরি হয়েছিল। যা হোক, এই জোনা পেলুসিডার বাইরে কিছু কোষ এইভাবে সাজানো থাকে। পুরো ডিম্বাণুকে ঘিরে এরা থাকবে। এই কোষগুলোকে বলা হয়, এই কোষ স্তরটাকে বলা হয় করোনা রেডিয়াটা। এটা কোথা থেকে তৈরি হয় না, গ্রাফিয়ান ফলিকেলের যে কুমুলাস উফোরাস বা ডিসকাস প্রলিজেরাসের যে কোষগুলো ছিল, সেইখান থেকে, এগুলো প্রকৃতপক্ষে ডিসকাস কোষ, হ্যাঁ, তারা করোনা রেডিয়াটা তৈরি করছে। আর এই যে জোনা পেলুসিডা আর উলেমা